আজ দিনটি ছিল সোমবার আর এখন বাজবে ওই সকাল 6:30 মতো। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। বিনোদপুর এসেছিলাম শনিবারে, কালকে রবিবার মাঝখানে ছিলাম আর আজকে সোমবার, তো আজকে বাড়ি ফিরবো, সেই কারণে সকাল সকাল উঠে পড়ে সোনামায়ের খাবারটা বসিয়ে দিয়েছি। এদিকে সোনামাকে খাবারও খাইয়ে দিয়েছি, আমি রেডি হয়ে গিয়েছি আর সোনামায়ের পাপাও রেডি হয়ে গিয়েছে। তো আমি এই মুহূর্তে মুড়ি খেতে বসলাম। সোনামায়ের পাপা বলল আমি একটু পরে বসছি, এই সবে মাত্র উঠে পরে মুখটি ধুলো, বললো একটু পরে বসছি, এখন মুড়ি খেতে ইচ্ছা করছে না, মিনিমাম 10 মিনিট পরে বসছি, তুমি না হয় ততক্ষণকে বসো। আজকে মুড়ি খাবারের মধ্যে করেছি বেগুনি আর 2টো করে শসা আর মুড়ি। 2টো করে শসা বলা ভুল হবে, যে জটা নিতে পারে, তো আমি 2টো মতনই নিলাম শসা। আর সত্যি কথা বলতে এই বেগুনিগুলি এতটাই সুন্দর হয়েছিল, আমাদের বেশিরভাগ দোকানের বেগুনি পছন্দ হয়, তবে আজকের এই বেগুনিটা খেয়ে আমার দোকানের থেকেও বেশি পরিমাণে ভালো লাগছিলো। যাই হোক, এই মুড়ি খাবারটা খেয়ে নিই, সোনামায়ের পাপাও খেয়ে নেবে, তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো যাই হোক, এখন মিনিমাম ওই 7:45 মতো বাজবে। এই মুহূর্তে আমরা পাঁচালকে চলে এসেছি। ওই যে আগের দিনকে বলেছিলাম না যে এই পাঁচাল পেরিয়ে বিনোদপুর যেতে হয়, তো বিনোদপুরটা পেরিয়ে পাঁচালকে এসেছি। এসে পরেই যে এমন বিপদে পড়বো ভাবতে পারিনি। এখানেই আমাদের বেশ অনেকটা টাইম পার করে ফেলেছি, কারণ সোনামায়ের পাপা বলল যে গাড়িতে পাম্প নেই, তাহলে একটু পাম্পটা করে নিই, অনেকটা রাস্তা যাব, তো সেই কারণে বললাম ঠিক আছে পাম্পটা করে নাও। তো কাকু পাম্পটা করতে যাচ্ছিলো, কাকু বলছে কিছু একটা লুজ আছে, তো কিছু একটা বলছে এই টায়ারটাও কিন্তু চেঞ্জ করে দিতে হতে পারে, তবে যদি পাম্পটা না করতে হয় কিছু হবে না, এটা খুললেই কিন্তু মানে বাস্ট হয়ে যেতে পারে বা সেরকম কিছু একটা বলছিল। তো সেই কারণে সোনামায়ের বাবা বললো ঠিক আছে পেছনেরটাতে দিয়ে দাও, সামনেরটা না হয় আর কিছু করতে হবে না, বাড়িতে যেয়ে না হয় বাগিয়ে নেবো। হোক, ওইদিকে গাড়ির চাকায় পাম্প দেওয়া হয়ে গিয়েছে, সোনামায়ের পাপা পয়সাটা মিটাচ্ছে কত পয়সা হয়েছে। আর এই যে এইদিকে সোনামা ঘুমিয়ে পড়েছে, ও ভালোই হয়েছে ঘুমিয়ে পড়েছে, এতটা রাস্তা যাব তো বাতাসে বাতাসে। আমরা অর্ধেকটা রাস্তা এসেছি, তারপরে এই দাদা ভাইদের বাড়িতে এসেছি। দাদা ভাইদের বলা ভুল হবে, দিদি ভাইয়ের বাপের বাড়ি, মানে দাদা ভাইয়ের শ্বশুর বাড়ি। ওই যে দাদা ভাইটা মোটর সাইকেলটা সাইড করে নিয়ে গেল, ওই দাদা ভাইয়ের শ্বশুর বাড়িকে এসেছি। এই সামনেই মানে ওই বিনোদপুর থেকে বেরিয়ে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তাটা থেকে মিনিমাম ওই 2 মিনিটের মতো আসতে হবে। এই গ্রামটির নাম হচ্ছে জামডোবা, আপনারা যদি কেউ চিনে থাকেন হয়তো জানবেন। তো যাই হোক, সত্যি কথা বলতে এই মাসিমাটার ব্যবহারটা এতটাই ভালো, আর মাসিমাটা এতটাই শান্ত শিষ্ট ভদ্র, কি আর বলবো। আসতে খুঁজছিলাম না, তবে সোনামায়ের পাপা বলল দাদার শ্বশুরবাড়ি একবারও যায়নি, তাহলে চলো। আমি বিশেষ করে আসতে খুঁজছিলাম না সোনামায়ের জন্য, কারণ সোনামা অনেকক্ষণ খেয়ে পরে বেরিয়েছে, ও এরপরে যদি উঠে পড়ে ওর আবারও খিদে পেয়ে যাবে জানেন তো, আর অনেকটা রাস্তা এখনও বাকি রয়েছে, তো সেই কারণে আমি আর যেতে খুঁজছিলাম না। এইদিকে মাসিমুনি চা করলো, তারপরে এইদিকে বড় দাদাকে দিল, তারপরে এইদিকে সোনামায়ের পাপাকে দিল, আর ওইদিকে ছোট দাদাকে দিতে গিয়েছে। আর এই যে এইদিকে দেখুন বড় দাদা কীভাবেই না চাটা খাচ্ছে, আমি সেই কারণে ভাবলাম যে একটু ভিডিওটা করি। দাদা বলল নাকি যে আমি কাপে করে চা খেতে পারি না, আমার ঠোঁটটি পুড়ে যায়, তো সেই কারণে এই ডিশে করে অল্প করে চাটি ঢালিয়ে আর খায়। আর এই যে এইদিকে সোনামায়ের পাপাও চাটি খাচ্ছে, ওইদিকে কিন্তু সোনামা এখনও পর্যন্ত ঘুমিয়ে রয়েছে। আর আজকে না এতটা পরিমাণে গরম, কি আর বলবো। দাদা ভাইয়ের দেখে দেখে এইদিকে আবার দেখছি সোনামায়ের পাপাও ওই ডিশে করে চাটি ঢালছে, কারণ সকলে একটু তাড়াহুড়ো করছে, তো কারণ আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে, আর বাইরে অনেকটা পরিমাণে রোদ্দুরও রয়েছে, 2-3টে বাচ্চা ছেলেও রয়েছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছিল। তো সেই কারণে বলছে দাঁড়া আমিও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, তাহলে ডিশে ঢেলে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চাটি খাওয়া হয়ে গেলেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন মিনিমাম ওই 11টা মতো বাজবে, আমরা বাড়ি ঢুকেছিলাম মিনিমাম 10টা মতো বাজবে। এই মুহূর্তে আমার স্নান করা আর সব কিছুই হয়ে গিয়েছে। এসে পরেই দেখলাম দিদিভাই সেই ভাতটি নামিয়েছে, তারপরে আজকে দেখলাম যে লাউ মুসুরি হয়েছে, তাই লাউ মুসুরি ডাল করেছে, আর বললো যে কফির ঝাল হবে, তো ওইদিকে কফির ঝালটা আমি চাপিয়ে দিয়েছি। আগে মিনিমাম ওই সন্ধ্যে 7টা নাগাদ আমি খবর পেলাম যে সোনা পাপার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, তো এসে পরে দেখছি 102, 250 ওই রকম জ্বর। তো এই জ্বর নিয়েও যে দিদিভাই ওই একটা তরকারি ভাত করেছে, ওইটাই অনেক জানেন তো। আমি হলে কিন্তু পারতাম না, কারণ সোনামা তো মোটেও কল থেকে নামতে খুঁজে না। এই যে দেখুন সোনামায়ের জামাগুলো কাচাকুচি করে নিয়েছি, আমাদেরগুলো এখনও পর্যন্ত করিনি, ভাবছি কালকে করব, আজকে আর পারবো না, শরীরটা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছে, তো সেই কারণে সোনামায়েরগুলি শুধুমাত্র করেছি, ওগুলোই হালকা কমফোর্ট দিয়ে পরে রাখছি, তাহলে এইগুলো যদি বাইরে যেয়ে পরে কোথাও পড়ায় না, হালকা সুগন্ধ ওঠে, তাহলে বেশ মানে ভালো লাগে, তো সেই কারণে অল্প পরিমাণে কমফোর্ট দিয়ে পরে রাখছি। তো অল্প পরিমাণেই দিলাম, খুব একটা বেশি
পরিমাণে দিইনি। তো এই জামাগুলো একটু ভিজিয়ে রাখি, মিনিমাম 5 থেকে 10 মিনিট মতো ভিজুক, তারপরে না হয় রোদে মিলে দেবো। তো জলটা একটু কম হচ্ছিলো, তো সেই কারণে আর একটু পরিমাণে দিয়ে দিলাম। অনেকগুলি বেশ জামা প্যান্ট রয়েছে, তো সেই কারণে একটু জলটা বেশি পরিমাণেই লাগছিলো। আর জলটি বেশি পরিমাণে না দিলে না এই কমফোর্টের সেন্টটা কেন জানি না ওঠে না, তো সেই কারণে আর একটু বেশি পরিমাণেই জলটা দিয়ে দিলাম। দাঁড়ান, এতক্ষণ পর্যন্ত সোনামা ঘুমাচ্ছিল। ওই যে 10টার সময় বাড়ি ফিরেছি, তখন থেকে কিন্তু সোনামা ঘুমাচ্ছিল। এই সবে মাত্র উঠলো। ও ক্লান্ত হয়ে পড়েছে, মানে চারিদিকে ঘুরে ফিরে তারপরে এতটা রাস্তা জার্নিং করে এসেছে। তো দাঁড়ান, কপির ঝালটা সেদ্ধ হয়েই এসেছে, একবার ভালো করে ম্যাশ করে দিই, তারপরে না হয় নামিয়ে নেব। কারণ সোনামাকে এরপরে খাবার খাওয়াতে হবে, স্নান করাতে হবে। আর ওইদিকে সোনা পাপাও ঘুমাচ্ছে, ওইদিকে দিদিভাইও স্নান করতে যাবে। তো কপির ঝালটা না হয় নামিয়ে দিই, তারপরে না হয় দিদিভাই স্নান করতে চলে যাবে। ততক্ষণকে দিদিভাই সোনামাকে ধরেছে, কারণ সোনামা ঘুম থেকে উঠে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে। কারণ পুরো রাস্তাটায় মোটরসাইকেলে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, আবার এসে পরেও বাড়িতে ঘুমিয়ে গিয়েছে। ওনা বুঝতেই পারছে না যে আমি কোথা থেকে কোথাকে চলে এসেছি, সেই কারণেই হয়তো একটু বেশি কান্নাকাটি করছে। তাছাড়াও সোনামা একটু ঘুম থেকে উঠে আদর খেতে একটু বেশিই ভালোবাসি, ও সেই কারণে একটু বেশি কান্নাকাটি করে। মিনিমাম 5 মিনিট যদি ও ব্রেস্ট ফিডিং করে বা কারোর আদর খায়, তাহলে ওর মুডটা ঠিক হয়ে যায়। এদিকে কপির ঝালটি ম্যাশ করতে করতে বুঝলাম এখনও পর্যন্ত কপিটি সেদ্ধ হতে অনেকটাই দেরি রয়েছে। তো সেই কারণে দিদিভাই বলল, বুনু তুই না হয় সোনামাকে খাবার খাইয়ে স্নানটা করিয়ে দে, আমি না হয় এদিকে কপির ঝালটা নামিয়ে দিই, তারপরে না হয় স্নান করতে যাব। তো যাই হোক, চলুন ওইদিকে সোনামাকে আমি খাবারটা খাইয়ে দিই। কপির ঝালটা তো দিদিভাই নামিয়ে দিয়েছিল, আর আমি ওইদিকে এই মুহূর্তে সোনামাকে স্নান করিয়েও দিয়েছি। ও দাদা ভাইয়ের সাথে খেলা করছে, তো ভাবলাম যে এই কটা জামা কাপড় মিলে দিই, আর জটার মাত্র শুকিয়েছে ওই কটা তুলে দিই, তারপরে না হয় ওকে খাবারটা খাইয়ে দেবো। কারণ ও না ঘুম থেকে উঠে অনেকটা পরিমাণে ব্রেস্ট ফিডিং করেছে, তো এখন খুব একটা খিদে পাবে না। আর ও প্রচণ্ড পরিমাণে খিদে না পেলে খুব একটা বেশ ভালোভাবে খাবারটা খায় না। তো সেই কারণে ভাবলাম একটু ভালোভাবে খিদেটা লাগুক, তাহলে খাবারটা একটু বেশি পরিমাণে খাবে। দুপুরের ভাতটা যদি একটু বেশি পরিমাণে না খায় কী বা খাবে বলুন। তাছাড়াও সেই রকমভাবে খাবার খেতেও খুঁজে না। তো সেই কারণে ভাবলাম এই জামা কাপড়গুলো তুলে নিই যেটা শুকিয়েছে, আর ওই সোনামায়ের জামাগুলি যেগুলি কমফোর্টে একটু ভিজিয়ে রেখেছিলাম, ওই জামা কাপড়গুলো মিলে দিই। এইদিকে ওই স্নান করার পরেই আমি সায়া শাড়ি সব কিছু মিলে দিয়েছিলাম। তো শাড়িগুলো তো শুকিয়ে গিয়েছে, তবে সায়ার যে কোমরের কাছের অংশটি রয়েছে ওগুলি শুকায়নি, ওগুলো একদিকটা একটু একটু ভিজে রয়েছে। তবে মিনিমাম 2 মিনিট থাকলেই শুকিয়ে যাবে, কারণ যা পরিমাণে রোদ্দুর দিয়েছে, এই রোদ্দুরটা দেখে আবার মা ওইদিকে কলাইগুলিও রোদে দিল। মাও এসে পরে এই শাড়িগুলি মিলেছিল, এই যে দেখুন এই মুহূর্তে শুকিয়ে পড়েছে। মানে এতটা পরিমাণে রোদ্দুর দিয়েছে কি আর বলবো। আর ওইদিকে না জেঠুমনিও গিয়েছিল বিনোদপুর, তো সেই কারণে আমি জেঠুমনিকে শুধালাম তুমি কখন এলে। জেঠুমনি বললো যে আমি 9:30 মতো বাজবো, ওই রকম টাইমে এসেছি, এসে পরেই মাঠ চলে গিয়েছিলাম। সত্যি কথা বলতে চাষিদের এই একটাই কষ্ট জানেন তো, যতই রোদ জল ঝড় হোক না কেন চাষের কাজ মাঠে করতেই হবে। এই রোদটাকেও মানা যায় জানেন তো, যখন ওই বিদ্যুৎ মানে এই চড়কাগুলি হয় না, তখন একটু বেশি পরিমাণেই ভয় লাগে, একটু টেনশন হয় যে কিছু হবে না তো, কিছু হবে না তো, সেই কারণে একটু বেশিই টেনশন লাগে এই চাষিদের নিয়ে। তো যাই হোক, এইদিকে সোনামায়ের সব কটা জামা প্যান্ট মেলা হয়ে গিয়েছে। এই যে জামাটি এইটি শেষদি ভাই দিয়েছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, আর এখন বাজবে ওই সকাল 8টা মতো। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। সকাল থেকে বেশ অনেকগুলোই কাজ বাগানো হয়েছে, তবে সেগুলো আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সকাল থেকে অনেকটা তাড়াতাড়ির মধ্যে কাজগুলো বাগিয়েছি। ওই যে কালকে বেড়াতে গিয়েছিলাম, কি ওই যে কালকে বেড়াতে গিয়েছিলাম, ওই সব জামা প্যান্ট কাচাকুচি করেছি, জুতো ব্যাগ মানে A to Z সব। আবার কালকে সোনামা রাত্রিবেলায় বমি করে দিয়েছিল পাপোশগুলিতে, পাপোশগুলিও ধুয়েছি। আবার আজকে বিছনাতে এই যে পটি করে দিয়েছে, তো বেড কাভারটাও কাচাকুচি করেছি সেই কারণে, নাহলে কাচাকুচি করতাম না, কারণ এই 2 থেকে 3 দিন আগে বেড কাভারটা পাতলাম, তবে পটি করে দিয়েছি বলে কাচাকুচি করলাম। তো কাঁথাটা রোদে দেওয়ার আমার একদমই এনার্জি নেই। তারপরে ভাতটাও চাপিয়ে দিয়েছি। তো যাই হোক, চলুন ওইদিকে দেখি ভাতটা কতদূর হলো। আর আজকে সোনা পাপার প্রচণ্ড পরিমাণে জ্বর, কালকে সারা রাত 102 2.5 ওইরকম জ্বর আছেই আছে, আজকে সকালেও আছে। তো এই মুহূর্তে ডাক্তারবাবু এসেছে সোনা পাপাকে দেখার জন্য, দেখুক কি বলে, তার মতন বাইরে কোনো ভালো ডাক্তারকে দেখাবে। এই 2 দিন আগেই একটা শিশু স্পেশালিস্ট ডাক্তারকে দেখিয়ে এসেছে, তবুও ভালো হয়নি। তো আজকে আমাদের গ্রামের ডাক্তারটাকে দেখাচ্ছে, ও কি বলে দেখুক, ও শিশু স্পেশালিস্টই। তো যাই হোক, দাঁড়ানোর পরে ভাতটা দেখি, তারপরে সোনামাকে তাল মিষ্টির শরবতটা খাইয়ে দেবো। আর কালকে মা আমার একটা জিনিস ভীষণ উপকার করেছে, দেখবেন দাঁড়ান।
যে কিছুদিন আগেই সোনা মায়ের জন্য সোনা মায়ের বাবা তাল মিষ্টিটা এনেছিল, তো কালকে সব তাল মিষ্টিগুলি না মা শিলনোড়াতে গুঁড়িয়ে রেখে দিয়েছে। এতে আমার শরবত করতে বা খাবার দিতে দুটোতেই আমার ভীষণই সুবিধা হবে। যাই হোক, দাঁড়ান ভাতটা দেখি, আর গল্প করলে চলবে না। ভাতটা অনেকক্ষণই চাপিয়েছি, দেখি এইদিকে কদ্দূর হলো। আর ওইদিকে সোনা পাপাকে ডাক্তার দেখতে এসেছে, তো বললো নাকি আমার দ্বারাই হবে না। সোনামুখীতে একটা শিশু স্পেশালিস্ট ডাক্তার বসে, এই দুদিন আগেই সোনা পাপা দেখিয়ে এসেছে। তো ওকে একবার মতো দেখাতে বললো, কারণ সোনা পাপার বলছে বুকে সর্দিটা জমে গিয়েছে। তো এইদিকে ভাতটা দেখলাম যে একটু দেরি রয়েছে, আর অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম। তো দাঁড়ান একটু জ্বালনটাও দিয়ে দিই, কারণ কাঠটা একদমই পুড়ে গিয়েছিল আর জ্বলছিল না। আর 5 থেকে 10 মিনিট মতো হলেই ভাতটা হয়ে যাবে। যাই হোক, ওইদিকে আমি ভাতটা নামিয়ে দিয়েছি, আর এইদিকে বরবটি ভাজাটা চাপিয়েছি। আজকে সব সবজি দিয়ে একটি তরকারি হবে, আর হবে সোয়াবিন দিয়ে লাউয়ের ঝাল। আজকে আর বেশি কিছু করব না, কারণ ওইদিকে দিদিভাই সোনামুখী যাবে ডাক্তার দেখাতে, আর এই মুহূর্তে সোনামায়ের পাপাও বাজার থেকে চলে এসেছে। আর দাদা ভাইয়েরও না শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, তো সেই কারণে দাদা ভাই ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারবে না। সোনামায়ের পাপাই সোনা পাপাকে আর দিদিভাইকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। যাই হোক, এইদিকে আমার বরবটি ভাজাটা হয়ে গিয়েছে। বরবটি ভাজাটা নামিয়ে দিই, তারপরে না হয় এই একই কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দেবো, তারপরে ভেন্ডি ভাজাটা চাপিয়ে দেবো। বরবটিতে, ভেন্ডিতে, বেগুনে, আলুতে, সোয়াবিনে সব দিয়ে একটি সবজি হবে, তো সেই কারণে বরবটি আর ভেন্ডিটা আগের থেকে তুলে ভেজে রেখে দিলে বেশ খেতে ভালো লাগে, জানেন তো। যাই হোক, এই ভেন্ডিটাতে না আমার হলুদ দিতে মোটেও ভালো লাগে না। অনেকে হয়তো হলুদ দিয়ে থাকেন, তবে আমি অল্প পরিমাণে শুধুমাত্র নুনই দিয়েছি। হলুদ দিলে না এই খুন্তিটার এক কোণাতে একদম হলুদটা পুরো জমাট বেঁধে যায়, তো সেই কারণে আমি হলুদটা একদমই ইগনোর করি এই ভেন্ডি ভাজার ক্ষেত্রে। শুধুমাত্র নুনটাই দিয়ে থাকি। এই যে ভেন্ডিগুলিও দেখছি বেশ ভালো রকমই ভাজা হয়ে গিয়েছে। তো চলুন এরপরে ভেন্ডিগুলি তুলে নিই, তারপরে না বাটাবুটিটা সেরে নেবো, কারণ না হলে সবজিটা চাপাতে পাবো না। তো পেঁয়াজ রসুন দিয়ে দুটো তরকারি হবে, তো সেই কারণে রসুনটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। ওই যে সবজির তরকারিটাও পেঁয়াজ রসুন দেওয়া হবে, আর লাউয়ের ঝালটাও পেঁয়াজ রসুন দেওয়া হবে। আজকে লাউয়ের ঝালটা কষিয়ে চাপাবো না, আজকে লাউয়ের ঝালটা ছকে নেবো। আজকে ওই প্রেশার কুকারে ওইদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ছকে পরে করে নেব। তো যাই হোক, এইদিকে রসুনটাও থেতো করে নিলাম, আর এদিকে আটাটাও থেতো করে নিচ্ছি। এটা মনে হচ্ছে দুটো তরকারির মধ্যে একটু কম হবে, তো যাই হোক আপাতত বেটে থাকি। একটা তরকারিটা আপাতত চাপাই, তবে যদি পরে কম হয় তখন নয় ঠাকুমাকে বলবো আর একটু আদাটা ছাড়িয়ে দাও, তারপরে না হয় পেস্টটা করে নেবো। দিদি ভাইয়েরা এখনও পর্যন্ত যায়নি, কারণ ডাক্তারবাবু বললো যে 11টা মতো বাজবে, ওই রকম টাইমে আসবে। আর সোনা পাপা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, মোটেও ব্রেস্ট ফিডিং করতে চাইছে না। আর দিদিভাই বললো যে আমি একবার মতো ব্রেস্ট ফিডিং করিয়ে নিই, তারপরে যাব, তাহলে আর কোনো টেনশন থাকবে না, ডাক্তার দেখিয়েই চলে আসতে পাবে। তোটা রাস্তা যাবে, তো আবার ডাক্তারবাবু কি বলবে না বলবে ওই একটা টেনশন রয়েছে, তো সেই কারণে দিদিভাই বলে ব্রেস্ট ফিডিং করিয়ে পরে তারপরেই যাবো। যাই হোক, এই মুহূর্তে দিদিভাই আরে চলে গিয়েছে, সোনামায়ের পাপা নিয়ে চলে গিয়েছে। আর এই যে এইদিকে দেখুন, আজকে অনেকগুলো জামা কাপড় কাচাকুচি করেছি। দিদিভাইও বেশ অনেকগুলো কাচাকুচি করেছিল, সোনা পাপা আর দাদা ভাইয়ের ওর খুব একটা বেশি কাচাকুচি করেনি, তবে বেশ কটা করেছিল। আর এই যে বেড কভারটাই আজকে সোনামা জল ঢেলে দিয়েছিল, জানেন তো, আর ওর বেড কভারটা নোংরাও হয়েছিল, তো সেই কারণে বেড কভারটাও কাচাকুচি করেছিল। তো মানে যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো কুড়িয়ে নিচ্ছি, আর যেগুলো এখনও পর্যন্ত শুকায়নি ওগুলো একটুকু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। একটু পরে এসে না হয় ওগুলো নিয়ে চলে যাব, কারণ ওইদিকে যেয়ে পড়ে পড়ে সোনামাকে খাওয়াতে হবে, কারণ সোনামা ওইদিকে উঠে পড়েছে, ওকে খাইয়ে পরে স্নান করিয়ে পরে না হয় এই কটা আমি উল্টিয়ে দিয়ে যাচ্ছি সব কটাই না হয় তুলে নিয়ে চলে যাব আবারও। তো যাই হোক, চলুন নিচকে এরপরে যাওয়া যাক। ঘড়ির কাঁটায় ওই 12টা 10 মতো বাজছে। এই মুহূর্তে সোনামাকে স্নান করানো হলো, আর এই সবেমাত্র একটি তরকারি বসেছে, এখনও পর্যন্ত একটি তরকারি হবে। আজকে দুটো তরকারি ভাত আর সেরকম কিছু করব না। আর আমার অবস্থা তো পুরো খারাপ, এতটাই মানে বাজে অবস্থা, কি বলবো, মানে একটুকুনো ভালো লাগছে না শরীরটা। এখনও এক গাদা মানে জমা হয়ে আছে, ওগুলো গুছাতে হবে। এখনও বেড কভারটা এই যে এখনও চেঞ্জ করা হয়নি, আর শরীরটা ভালো লাগছে না। আর কালকের থেকে এই যে এই এক ধারটি মাথাটি ব্যথা করছে, এই মাথা ব্যথাটা আমার মানে মাঝে মাঝেই হয়, মানে কালকের থেকে যে করছে এখনও পর্যন্ত করছে। আর এইটার কারণে আবার চোখের সেরাটাও টান পড়ছে, তো একদমই ভালো লাগছে না শরীরটা। জানি না কত দূর আর টেনে নিয়ে যেতে পারবো, আমার একটুকুনো ভালো লাগছে না, মনে হচ্ছে এক্ষুনি শুয়ে পড়ে। আবারও পরে দেখা হচ্ছে।
তরকারিটার মশলাটা মাই করে নিয়েছিল, তারপরে আমি কষিয়ে পরে চাপিয়ে দিয়েছিলাম, কারণ আজকে যা পরিমাণে রোদ্দুর দিয়েছে, ছাগলগুলো খামারে রয়েছে, তো মা তারপরে ছাগলগুলি আনতে গিয়েছিল। তো যাই হোক, সবজি তরকারিটা এই মুহূর্তে নামিয়ে দিয়েছি, এরপরে চাপাচ্ছি লাউয়ের ঝালটি। আজকে তো আপনাদেরকে বললামই যে আজকে সোয়াবিন দিয়ে লাউয়ের ঝালটি করব, তো সেই কারণে বিশেষ করে সোয়াবিনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। বললাম না আজকে আদা বাটাটা একটু কম হয়েছে, তো সেই কারণে একটু মশলাটা কম কম লাগছে, তবে আজকে লাউয়ের পরিমাণটাও কম ছিল, তো সেই কারণে আর বিশেষ করে মশলা দিলাম না। যা গরম পড়েছে, মশলাপাতি একটু কম খাওয়াই হয়তো ভালো। তো যাই হোক, এদিকে বললামই তো যে লাউটা সেদ্ধ করে নিয়েছি, তো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, একটুকু পরিমাণে কিন্তু জল দিইনি। তো সেদ্ধ লাউটি কষাতে কষাতেই যতটুকু পরিমাণে জল বেরিয়েছিল। তো যাই হোক, এই মুহূর্তে বেশ টান টান মতো হয়ে গিয়েছে, আর বেশি টান টান করবো না, নাহলে খেতে খুব একটা বেশ ভালো লাগবে না। এই মুহূর্তে আমি লাউয়ের ঝালটি নামিয়ে দিয়েছি, আর হালকা টেস্ট করে দেখলাম, সত্যি বলছি এই লাউ সয়াবিনটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগে। কিন্তু এখন মিনিমাম ওই বিকাল 3টা মতো বাজবে। এই মুহূর্তে সোনা পাপাকে আর সোনামাকে নিয়ে যাচ্ছি বাঁকুড়া হসপিটালে অ্যাডমিশন করানোর জন্য। তবে সোনামা হবে নাকি জানি না, কারণ তখন বলেছিলাম না সোনামুখী নিয়ে গিয়েছিল সোনা পাপাকে, তো ওইখানে ডাক্তারটা বলেছে নাকি আমি পারবো না, এর অক্সিজেন, সেলাইন, তারপরে গ্যাসের সব কিছুরই দরকার, তো তোমরা বাঁকুড়া এমার্জেন্সি টপ করে নিয়ে চলে যাও। তো মিনিমাম ওই 1:30 মতো বাজবে, ওই রকম টাইমে বাড়ি এসেছিলো সোনামুখী থেকে। তারপরে সবাই আলোচনা করে বলল ঠিক আছে বাঁকুড়া এমার্জেন্সিতে নিয়ে চলে যাও। তো আমরা গাড়ি ভাড়া করেই যাচ্ছি, আর সোনামাকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সোনামায়েরও আপনারা তো দেখেইছেন মাসে 2 থেকে 3 বার মতো জ্বর চলে আসছে, বা ঠান্ডাটা লেগেই রয়েছে, হালকা কাশিও হচ্ছে। আর ওই মানে পেচ্ছাপে ইনফেকশনের জন্য বিশেষ করে যাওয়া হচ্ছে, যদি পেচ্ছাপ টেস্টটা হয়ে পড়ে, কোনো কিছু ধরা পড়ে, সেই কারণেই বিশেষ করে সোনামাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাছাড়া নিয়ে যেতাম না। আর এই যে এদিকে দেখুন সোনা পাপা ঘুমিয়ে পড়েছে। সোনা পাপার শরীরটা না প্রচণ্ড পরিমাণে খারাপ, কালকে সারাটা রাত জ্বর ভোগ করেছে, সারাটা রাত মিনিমাম 101, 2 ওই রকম জ্বর আছেই আছে। আর এই যে এইদিকে সোনামা ওর পাপার কাছে রয়েছে, তো আমি বললাম যে আমি সোনা পাপাকে নিচ্ছি, তুমি না হয় সোনামাকে নাও, কারণ দিদিভাই সেই যে সোনামকে গিয়েছিল তখন থেকে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছে, আর দিদিভাইয়ের মানে কাঁধের এক সাইডে না প্রচণ্ড পরিমাণে ব্যথা রয়েছে। তো সেই কারণে বললাম ঠিক আছে আমাকে না হয় দে, আর রামপুরে মাসিমণি চেপে যাবে, অপরের মাসিমণি মানে দিদিভাইয়ের মা, তো তখন থেকে না হয় মাসিমণি নিয়ে নেবে, আর আমি না হয় সোনামাকে নিয়ে নেবো। এই যে এই মুহূর্তে কিন্তু বেশ অনেকটাই রাস্তা পার করে ফেলেছি, মিনিমাম ওই কদমাঘাটি বা কিছু একটা বলবে, ওই রকম রাস্তাটাতেই যাচ্ছি, আপনারা হয়তো চিনে থাকবেন। কদমাঘাটি এসেছিলাম মিনিমাম 4 থেকে 5 মাস আগে, একটা বিয়ে বাড়ি ছিল, তো ওই উদ্দেশ্যেই আসা হয়েছিল। মুহূর্তে গাড়ির মধ্যে কিন্তু মাসিমণিও চেপে গিয়েছে, তো মাসিমণি সোনা পাপাকে নিয়ে রয়েছে, আর আমি সোনামাকে নিয়ে নিয়েছি। ওই যে ভিডিওটা ক্লিপটা নিয়েছিলাম প্রথমে, তারপরেই কিন্তু সোনামা দিদিভাইয়ের কলকে চলে এসেছিলো, কারণ সামনে না প্রচণ্ড পরিমাণে রোদ্দুর লাগছিল, আর সোনামায়ের এমনিতেই প্রচণ্ড পরিমাণে ঘাম দেয়, আর সামনে রোদ্দুর পেলে তো আরোই ঘাম দেবে। এই যে আমরা এরপরে প্রায় বাঁকুড়া ঢুকে পড়েছি, বেলেতর পেরিয়ে গিয়েছি, আর ওই যে সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন ওইটিতে আমাদের একটি মামা রয়েছে, ওই মামাকে ফলো করে করেই আমরা যাচ্ছি, কারণ এই মানে গাড়িতে যে দাদাটি রয়েছে ওই দাদাটি বলল আমি বাঁকুড়া রাস্তাটা জানি, তবে এমার্জেন্সিটা কোন দিকে কি যেতে হবে খুব একটা বেশ ভালো করে জানি না, তো সেই কারণে বিশেষ করে এই মামাটার পিছু পিছুই যাওয়া হচ্ছে। মামাটা বাঁকুড়া যাবে, তো সেই কারণে বিশেষ করে যাচ্ছি। সত্যি কথা বলতে এখনও পর্যন্ত জানি না যে ডাক্তারে কি বলবে না বলবে, আর সোনা পাপাকে তো ডাক্তারে বলেছে নাকি যে ওকে গ্যাস আরে দিতে হলে ওকে নাকি ভর্তি করে নেবে। তো ঠাকুরের কৃপায় চাইছি যেন সব কিছু ঠিকঠাক হয়, আর আমরা যেন বাড়ি ফিরে যেতে পারি। এই যে আমরা একদম পুরো বাঁকুড়ার মেন বাজারে ঢুকে পড়েছি, এটা বেরাক বাজার বা কিছু একটা বেশ বলছিল, আমি খুব বেশ একটা ভালো জানি না, আপনারা হয়তো দেখে যদি বুঝতে পারেন। আমরা একদমই বাঁকুড়ার মেন বাজারে ঢুকে পড়েছি, তো আর একটু মিনিমাম আর 15 থেকে 20 মিনিট গেলেই নাকি আমরা এই হসপিটালে পৌঁছে যাব। আর এই যে এইদিকে দেখছি একটা মাল ট্রেনও যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে দেখুন, আকাশটা এত সুন্দর লাগছে, আর মাল ট্রেনটাও খুব সুন্দর লাগছে। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটায় মিনিমাম 4:25 মতো বেজে গিয়েছে, জানেন তো অনেকটা রাস্তা এলাম, মিনিমাম ওই 3:10 মতো বাজবে, ওই রকম টাইমে বাড়ির থেকে বেরিয়েছিলাম। আর আমি যে আজকে বাড়ির থেকে বেরিয়েছি আমার কিন্তু শরীরটা একদমই খারাপ, সোনামায়ের পাপা জোর করলো বলেই আমি নিয়ে এলাম সোনামাকে, তাছাড়া আমার আসার কোনো ইচ্ছাই ছিল না। এই যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি, যেটা মানে শিশুদের হেলথ ওয়ার্ড, তো ওইখানেই পৌঁছে গিয়েছি। তো যাই হোক চলুন এরপরে হসপিটালের ভিতরকে যাই, কি বলে না বলে দেখি। আর মেন প্রথমে যেতে হবে টিকিট কাটাতে, তারপরে অন্য কিছু। তো প্রথমে সোনামায়েরা সোনা পাপা টিকিট কাটায়, তারপরে দেখা যাক ডাক্তারে কি বলে না বলে।
এখন ঘড়ির কাঁটায় ওই সন্ধ্যে 7টার মতো বাজবে। তো এই মুহূর্তে আমি, সোনামায়ের পাপা, সোনামা, তারপরে ওই যে মামাটা, দাদাটা সকলেই বাইরে রয়েছি। ওই মাসিমণি, দিদি ভাই আর সোনা পাপা ওই যে লাইটগুলি জ্বলছে দুতলার, ওই দুতলাতেই রয়েছে। তো সোনা পাপাকে বললো যে ভর্তি না নিতেও পারে, তারে বললো যে 3টে মতো গ্যাস দাও, তারপরে দেখা যাক কি হয় না হয়। আর এই যে আমরা এই গাড়িটি করে এসেছি, গাড়িটি এইখানেই পার্কিং করা হয়েছে। তো এইদিকে সকলেই রয়েছে, তো সেই কারণে গাড়িটি আর অফ করেনি, লক করেনি। আর এই যে এইদিকে দেখুন সোনামা আর সোনামায়ের পাপা কি করছে, মানে সোনামা তাছাড়া না থাকছে না। ওর সোনামায়ের পাপা ওই ভেগ ভ্রান্তি করছে বলেই থাকছে, কারণ সোনামা ওই অল্প পরিমাণে স্যারেলাক্স খাইয়ে এনেছিলাম, ওইটা গাড়িতে এসে আস্তে আস্তে বমি করে দিয়েছে, তারপর থেকে আর সেরকম কিছু খাইনি। তো সেই কারণে বিশেষ করে নিচেকে এলাম, তাছাড়া উপরে সোনা পাপার কাছেই থাকতাম। আর সোনামা না ওইখানে গরমে মানে থাকতে খুঁজছিল না, তো এসে পরে নিচেতে ওই অল্প পরিমাণে চা আর বিস্কুটই খেয়েছে, আর কোনো রকম খায়নি। আর সোনা পাপাকে বললো 3টে মতো গ্যাস দেওয়ার পরেও যদি কোনো রকম ভালো না বুঝে তাহলে ভর্তি করে নেবে। আর সোনামাকে বললো সেরকম কোনো অসুবিধা নেই, ওকে কটা মতো ওষুধ দিয়েছে, ওগুলো নিয়ে নিতে বললো ওই ওষুধগুলো খাইয়ে দেখবে, যদি ভালো হয় তো তাহলেই ঠিক আছে, না হলে আরেকবার মতো চেক আপে নিয়ে আসবে। তো যাই হোক ওই ওষুধগুলো না হয় পরে নিয়ে নেবো। আপাতত দেখি যে সোনা পাপার গ্যাস দেওয়া হলো না হলো। অনেকক্ষণই বেশ বাইরেকে এসেছি, এরপরে যাই ভিতরকে, কারণ সোনামাকেই কিছুক্ষণ আগে খাবার খাইয়েছি আর একবার মতো ব্রেস্ট ফিডিংও করে দিয়েছি। আর এই যে আমি এক ভরসাতে খাবারটা নিয়ে এসেছিলাম আর এক হয়েছে। ফ্ল্যাক্সে করে গরম জল করে এনেছিলাম, ভেবেছিলাম যে ওই ঘরের স্যারেলাক্সটি ওই গরম জলে ভিজিয়ে রাখলে হয়তো একটু হলেও ফাটবে, তো মোটেও না, মানে স্যারেলাক্সটা সে জলের মতনই রয়েছে, সেই কারণে সোনামা খেতেও খুঁজছে না। ঘড়ির কাঁটায় রাত্রি 10:30টার মতো বাজছে। এই মুহূর্তে আমরা বাড়ি ফিরছি, আমি, সোনামায়ের পাপা, দাদা ভাই আর সোনামা। তো আমরা এই 4জনে মিলেই বাড়ি ফিরছি। সোনা পাপাকে ভর্তি করে নিয়েছি। আপনারা সকলেই প্রার্থনা করবেন সোনা পাপা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। সোনা পাপার 3টে মতো গ্যাস দেওয়া হয়ে গিয়েছে, তারপরে আবারও জ্বর এসেছিল, তো সেই কারণে ডাক্তারবাবু বলল যে তোমরা আজকের দিনটা দেখতে পারো, কালকে আবারও আনতে পারো, তবে সবাই বলছে যে আবারও যদি রাত্রে বাড়াবাড়ি হয় তো এইখানেই না হয় অ্যাডমিশনটা হয়ে যাক, তাহলে এখানে ট্রিটমেন্টটা ভালো হবে। তো সেই কারণে বিশেষ করে ভর্তি করে নিয়েছে। আবারও 4টে মতো গ্যাস দিয়েছে, ওগুলো 3 ঘন্টা বাদ দিতে বলেছে। আপাতত সোনা পাপা সুস্থ রয়েছে, তো আপনারা সকলেই প্রার্থনা করবেন যেন সোনা পাপা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। হসপিটালে থাকার মধ্যে মাসিমণি, মিঠুন মামা আর দিদি ভাই আর সোনা পাপাই রয়েছে। আর এই যে এদিকে দেখুন সোনামা ঘুমিয়ে পড়েছে। সত্যি কথা বলতে আজকে ছেলেটা না মোটেও খেতে পায়নি, জানেন তো। ওই মিনিমাম 9টা মতো বাজবে, ওই রকম টাইমে ওর বাবা ওই কেনা স্যারেলাক্সটি আনলো। তার আগে পায়নি, এই ধার ওই ধার দোকান অনেকটাই খুঁজেছিল, তারপরে অনেকটা দূরে একটা দোকান পেয়েছিল, ওইখানেই পেয়েছিল স্যারেলাক্সটা। তো ওই কেনা স্যারেলাক্সটা অল্প পরিমাণে খেয়েছে, তারপরে ঘুমিয়েছে। তার আগে ব্রেস্ট ফিডিং করাচ্ছিলাম, কিন্তু ও মোটেও ঘুমাতে চাইছিল না, কারণ ওর পেটে হয়তো খিদে ছিল, সেই কারণেই ঘুমাচ্ছিল না। আর এই যে এইদিকে আমার অবস্থা দেখুন, পুরো বেহাল, মানে এতটা পরিমাণে টায়ার্ড লাগছে কি আর বলবো, এতটা পরিমাণে লাগছে, মানে মোটেও ভালো লাগছে না। মাথা, কোমর, পা মানে সব একদম যন্ত্রণায় টনটন করছে। তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর হ্যাঁ, কালকে ভিডিও দিতে পারিনি বলে একবারেই 2 দিনের ভিডিওটা একসঙ্গে দিয়ে দিলাম। আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। তো যাই হোক চলুন, টাটা।